সালামু আলাইকুম। বিসিএস সায়েন্স রিটেনের আইসিটি পার্টের গত পর্বে আমরা ইনফরমেশন টেকনোলজির টপিক 4 দেখছিলাম। এই পর্বে আমরা টপিক 5 এর ডিটেলস দেখব। টপিক 5 থেকে প্রশ্নগুলো দেখি আগে। 45 এ আসছে অথেন্টিকেশন বলতে কি বোঝায়, টু ফ্যাক্টর অথেন্টিকেশন কাকে বলে। এটা 47 আসার পসিবিলিটি বেশি, কারণ এই জিনিসটা সম্পর্কে সবাইকে অ্যাওয়ারনেসটা বাড়ানোর চেষ্টা সবার মধ্যেই আছে। তো টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা আমরা সবাই ইউজ করি। তারপর 40 বিসিএস আসছে অথেন্টিকেশন এবং অথরাইজেশনের মধ্যে পার্থক্য কি। তারপর 30 তে আসছে ইমেল কি, ইমেল অ্যাড্রেস মূল গঠনরূপ কিরকম, ইমেইলের সুবিধা অসুবিধাগুলো লিখুন। 38 আসছে এসএমএস এবং ইমেলের মধ্যে পার্থক্য কি। 37 আসছে সামাজিক মাধ্যমগুলো এবং এদের উপকারী অপকারী দিক এবং এদের উদাহরণ সহ লিখতে বলা হচ্ছে। 35 আসছে ব্যাপক গণজাগরণ তৈরিতে ওয়েব ভিত্তিক সামাজিক যোগাযোগ শক্তিশালী ভূমিকা বাংলাদেশের প্রেক্ষিতে সাম্প্রতিক উদাহরণ সহ ব্যাখ্যা করুন। তো 35 আসছে। এখন 47ও এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ বর্তমানে সবকিছু যেমন জেনজি যে রেভলিউশন গুলো চলতেছে বিভিন্ন দেশে আর সরকার উৎখাত হচ্ছে, সেসব কাজে হচ্ছে মূলত এই সোশ্যাল ওয়েবসাইট গুলো বেশি ব্যবহৃত হচ্ছে। 30 বিসিএস আসছে ফেসবুক কি, ফেসবুকের ব্যবহারের সুবিধা অসুবিধা আলোচনা করুন। তারপর 43 তে কম্পিউটার নেটওয়ার্কে ট্রান্সমিশন মিডিয়ার প্রধান কাজ কি এবং ট্রান্সমিশন মিডিয়ার কিছু এক্সাম্পল। তারপর 41 আসছে রেডিও ওয়েভ মাইক্রোওয়েভের মধ্যে পার্থক্য। তারপর 38 এ আসছে ব্লুটুথ কি, এটা সংক্ষেপে বর্ণনা করতে বলছে। 41 আসছে ওয়াইফাই অ্যাক্সেস পয়েন্ট বলতে কি বোঝায়। তারপর 44 আসছে কম্পিউটার নেটওয়ার্কে ইনফরমেশন প্রবাহে ব্যান্ডউইথ বলতে কি বোঝায় এবং এর একক কি। আমরা প্রশ্ন উত্তর পর্বে আসি। সাইবার ক্রাইম কি, সাইবার ক্রাইম হচ্ছে সমাজ এবং আইন বিরোধী যে কোনো কাজই হচ্ছে অপরাধ, আর যেসব অপরাধ অনলাইন বা ইন্টারনেট ব্যবহার করা হয়ে থাকে সেগুলোকে সাইবার ক্রাইম বা সাইবার অপরাধ বলে। কিছু উদাহরণ হচ্ছে হ্যাকিং, ফিশিং, ভিশিং, স্প্যামিং, তারপর হচ্ছে ডাটা ইন্টারসেপশন, তারপর হচ্ছে ডিডোস অ্যাটাক, সাইবার বুলি ইত্যাদি। তো এগুলো সবগুলো সম্পর্কে একটু আইডিয়া রাখা দরকার। হ্যাকিং বলতে কোনো কম্পিউটার বা সিস্টেম, নেটওয়ার্ক বা ডেটার উপর যদি কেউ আনঅথরাইজড অ্যাক্সেস লাভ করার উপায় হলো হ্যাকিং, মানে কারো পারমিশন ছাড়াই যদি অ্যাক্সেস করা শুরু করে দেয় সেটাই হচ্ছে হ্যাকিং। আর হ্যাকিং বৈধ অবৈধ হতে পারে। কিছু প্রতিষ্ঠান তাদের সিস্টেমের সিকিউরিটি পরীক্ষা নিরীক্ষা করার জন্য হ্যাকার নিয়োগ করেন। এই নিয়োগপ্রাপ্ত হ্যাকারদের কাজকে বৈধ হ্যাকিং বলে এবং তারা সিকিউরিটি চেক করে, তবে সিস্টেমের কোনো ক্ষতি করে না। এদেরকে হোয়াইট হ্যাকার বলে। তারপর অবৈধভাবে যারা হ্যাকিং করে তাদেরকে ক্র্যাকার বলে, অবৈধভাবে যারা হ্যাকিং করে। এই যে এখানকার প্রত্যেকটা ইনফরমেশন হচ্ছে প্রিলির জন্য ইম্পর্টেন্ট। হোয়াইট হ্যাকার কারা, তারপর যারা অবৈধভাবে হ্যাকিং করে তাদেরকে কি বলা হয়, ক্র্যাকার বলা হয়। তারপর অবৈধ হ্যাকার বা ক্র্যাকাররা ইন্টারনেট এবং অন্যান্য নেটওয়ার্ক থেকে ডেটা চুরি করে এবং নষ্ট করে দেয়। এতে সাধারণত বেশ কিছু টেকনিক থাকে যা ব্যবহার করে এরা সিস্টেমের দুর্বলতা খুঁজে বের করে এবং পাসওয়ার্ড জেনে ফেলে, এবং এদেরকে ব্ল্যাক হ্যাট হ্যাকারও বলা হয়, ক্র্যাকারও বলা হয়, ব্ল্যাক হ্যাকারও বলা হয়। ফিশিং কি, ফিশিং করার অর্থ ইমেল বা মেসেজের মাধ্যমে ওয়েবসাইট ব্যবহারকারীকে নকল বা ফেক ওয়েবসাইটে নিয়ে যাওয়া, অর্থাৎ লোভ দেখিয়ে বা বিভিন্ন কৌশলে তাদেরকে ফেসবুক লগ ইন বা জিমেলে লগ ইন করতে বলে, বাট যেই পেজটা ওরা শো করে সেটা হচ্ছে একটা ফেক পেজ। ওইখানে আমরা লগ ইন করতে গেলে আমাদের ইনফরমেশনগুলো, পাসওয়ার্ড আর ইউজার আইডি দেওয়ার পর লগ ইন ক্লিক করলেও দেখা যায় একই পেজটা বারবার আসে, অর্থাৎ এই পেজটা রিলোড হয়ে কোথাও যায় না। বেসিক্যালি আমরা যে ইনফরমেশনগুলো দিই ওই ইনফরমেশনগুলো ওদের কাছে ইমেইলে চলে যায়। তাহলে আমাদের পাসওয়ার্ড এবং ইউজার আইডি ওরা জেনে ফেলে, পরবর্তীতে তারা সেই ইনফরমেশনগুলো ইউজ করে আমাদের আইডিগুলোকে হ্যাক করতে পারে, ইনফরমেশনগুলো চুরি করতে পারে। ভিশিং কি, ভিশিং হচ্ছে মোবাইল, টেলিফোন, ইন্টারনেট ভিত্তিক বিভিন্ন ফোন ও অডিও ব্যবহার করে ফিশিং করাকে ভিশিং বলে। ফিশিংটা হচ্ছে কোনো একটা ফেক ওয়েবসাইটে নিয়ে যাওয়া, আর ভিশিংটা হচ্ছে কোনো ফোন কলে বা অডিও কলে আমাদের সাথে স্ক্যাম করলে সেটাই হলো ভিশিং। স্প্যামিং কি, স্প্যামিং হচ্ছে অনাকাঙ্ক্ষিত এবং অবাঞ্ছিত ইমেল কিংবা মেসেজ পাঠানোকে স্প্যামিং বলে। অতিরিক্ত ইমেল, যেমন বিভিন্ন ওয়েবসাইটে ঢোকার সাথে সাথে ওই ওয়েবসাইট থেকে আমাদের জিমেলগুলোতে বা ইমেলগুলোতে প্রচুর পরিমাণে অ্যাড আসতে থাকে, এই জিনিসগুলোকে বলা হয় স্প্যামিং। তারপর ডেটা ইন্টারসেপশন হচ্ছে ডিজিটাল মাধ্যমে তথ্য আদান প্রদানের সময় প্রেরক এবং প্রাপকের মাঝে মধ্যবর্তী যদি কেউ আড়ি পেতে থাকে এবং এগুলো চুরি করে তাকে বলা হয় ডাটা ইন্টারসেপশন। ডস অ্যাটাক এবং ডিডিওস অ্যাটাক। ডস অ্যাটাক হচ্ছে ডিনায়াল অফ সার্ভিস অ্যাটাক।
এটি একটি সাইবার ক্রাইম যেখানে সাইবার হ্যাকাররা কি করে ওয়েব সার্ভারে অতিরিক্ত রিকোয়েস্ট পাঠিয়ে সাময়িক সময় বা নির্দিষ্ট সময়ের জন্য সার্ভারটাকে ডাউন করে দেয়। সহজ ক- সহজ কথায় একটি ডিভাইস এর সাহায্যে নির্দিষ্ট একটি ওয়েবসাইট কিংবা সার্ভারকে সাময়িকভাবে অনির্দিষ্টকালের জন্য ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন করে দিয়ে ওয়েবসাইটে কাউকে প্রবেশ করতে না দেওয়াই হচ্ছে ডিনায়াল অফ সার্ভিস অ্যাটাক বা ডস অ্যাটাক। আর ডিডস অ্যাটাক হচ্ছে কি ডিস্ট্রিবিউটিভ ডিনায়াল অফ সার্ভিস। এটি একটি সাইবার ক্রাইম যেখানে সাইবার হ্যাকাররা মাল্টিপল ডিভাইস ইউজ করে একটি সেম টার্গেটে অ্যাটাক করে। তো ডস অ্যাটাক যেখানে একটি সিস্টেমকে ইউজ করে করা হয় কিংবা একজন হ্যাকার কাজটা করে, সেখানে ডিডস অ্যাটাক গুলো হচ্ছে অনেকগুলো ডিভাইস বা অনেকজন হ্যাকার মিলে কাজটা করে। তো মূলত ডিডস অ্যাটাক গুলো হয় কোথায়? ইন্টারনেটের শপিং সাইট গুলোতে, অনলাইন ক্যাসিনোতে বা কোনো সাইট কিংবা সার্ভারে। যে কোনো ব্যবসায়িক সংস্থা বা অনলাইন পরিষেবা বানানটা ভুল লিখছে এখানে, পরিষেবা সরবরাহের উপর নির্ভর করে। আচ্ছা, এরপর বটনেট হচ্ছে জম্বি নেটওয়ার্ক। হলো একজন ব্যবহারকারী অনেকগুলো ইন্টারনেট যুক্ত যন্ত্র ব্যবহার করে বিভিন্ন ধরনের কাজ করে। বটনেট ব্যবহার করে ডিস্ট্রিবিউটিভ ডিনায়াল অফ সার্ভিস, তারপর তথ্য চুরি, স্প্যাম, তারপর আক্রমণকারীর ওই যন্ত্রের নিয়ন্ত্রণ দেওয়া ইত্যাদি করা যায়। বটনেটের স্বত্বাধিকারী কমান্ড এন্ড কন্ট্রোল সফটওয়্যার দিয়ে এটাকে নিয়ন্ত্রণ করা যায়। মোটামুটি এটা হলো একটা জম্বি নেটওয়ার্ক। মূলত ওই ডিডোস অ্যাটাক গুলো, তথ্য চুরিগুলো, স্প্যাম গুলো এই বটনেট দিয়ে করা হয়। আর ব্রুট ফোর্স অ্যাটাক খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসতে পারে। বাস্তব জীবনে একজন চোর যেমন একটি তালাবদ্ধ রুমে প্রবেশ করার জন্য বিভিন্ন রকমের চাবি দিয়ে তালা খোলার চেষ্টা করে, তেমনি ডিজিটাল মাধ্যমে অপরাধীরা মানুষের বিভিন্ন অ্যাকাউন্টে, যেমন ব্যাংক, সোশ্যাল মিডিয়া, ইমেল অ্যাকাউন্ট, আবার অনেক ক্ষেত্রে ডিজিটাল ডিভাইসে অবৈধভাবে প্রবেশ করার জন্য বিভিন্ন ধরনের সফটওয়্যার ব্যবহার করে এবং এগুলো দিয়ে একের পর এক অনুমান নির্ভর চেষ্টা করে। মাঝে মাঝে সফলও হয়ে যায়। তো সফল হলে তখন তারা ব্যক্তিগত তথ্যগুলো চুরি করে বিভিন্ন অপরাধ করে থাকে। এই ধরনের কাজগুলোকে বলা হয় ব্রুট ফোর্স অ্যাটাক। সাইবার সন্ত্রাস বা উৎপীড়ক বা সাইবার বুলি। বর্তমানে সাইবার বুলিং অনেক বেশি হচ্ছে। সাইবার বুলিং হচ্ছে তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কোনো ব্যক্তিকে জোরপূর্বক কোনো কিছু করতে বাধ্য করা বা কাউকে হুমকি দেওয়া, হেয় প্রতিপন্ন করা, আতঙ্ক সৃষ্টি করা, ব্যক্তিগত তথ্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া, ক্ষতিকর এবং অশোভন মেসেজ দেওয়া এবং মিথ্যা তথ্য ছড়ানো, এগুলোকেই বলা হয় সাইবার বুলিং বা সাইবার সন্ত্রাস। আচ্ছা, সাইবার স্টকিং হলো এমন একটা কোনো প্রতিষ্ঠানকে যদি আমরা ডিজিটাল মাধ্যমে ব্যবহার করে বিরক্ত করা হয়, ভয় দেখানো হয় বা প্রতিনিয়ত বার্তা, ছবি এবং ডকুমেন্ট পাঠানো হয়, তখন তাকে বলা হয় সাইবার স্টকিং। তারপর ফেক নিউজ বানিয়ে লেখা যাবে, প্লেজিয়ারিজম, পরীক্ষায় প্রিলিতে প্রচুর আসে। এটা হচ্ছে আসলে কোনো একটা সাহিত্যকর্ম, লেখা, গবেষণাপত্র বা সম্পাদনা কর্ম হুবহু নকল বা আংশিক পরিবর্তন করে নিজের নামে প্রকাশ করাই হলো প্লেজিয়ারিজম। যদি আমি বলি এই যে আমি সায়েন্স আওয়ারের বইটা পড়ছি, এই বইটা হচ্ছে আমি লিখেছি বা আমি এটার স্বত্বাধিকারী আমি, তাহলে এটা হবে প্লেজিয়ারিজম। মানে আমি অন্যের লেখাকে নিজের লেখা বলে চালিয়ে দিচ্ছি। বেসিক্যালি এটা অন্যের লেখা, তো এটা আমি নিজের নামে চালানোর কোনো সুযোগই নেই। যদি চালানো হয়ে থাকে, এটা বেসিক্যালি হয় যখন আমরা পেপার পাবলিশ করি বা জার্নাল পাবলিশ করি, ওইসব ক্ষেত্রে বিভিন্ন লেখকের লেখাগুলো আমরা নিজেদের লেখাতে নিয়ে আসি। নিয়ে এসে যখন আমরা সাবমিট করতে গেলে দেখা যায় আমাদের ফাইলের মধ্যে 20% বা 30% প্লেজিয়ারিজম ধরা পড়ে। অর্থাৎ আমরা 20 থেকে 30% লেখা অন্যান্য মানুষের লেখা থেকে কপি করে নিয়ে আসছি ওই আমাদের পেপারে বা জার্নালে, সেই জিনিসটা ধরা পড়ে। তারপর সাইবার দমনে কিছু আইন, এই আইনগুলো চাইলে আমরা মুখস্থ করে রাখতে পারি। বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলী, তারপর বিভিন্ন জায়গায় আমরা এগুলো ইউজ করতে পারবো, রচনাতে ইউজ করতে পারবো। কিছু আইন হলো তথ্য যোগাযোগ প্রযুক্তি আইন 2016, পর্নোগ্রাফি আইন 2012, সাইবার সিকিউরিটি স্ট্র্যাটেজি হচ্ছে 2014, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নীতিমালা 2018, ডিজিটাল নিরাপত্তা আইন 2018। আবার একটু রিপিট করি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন 2006, পর্নোগ্রাফি আইন 2012, সাইবার সিকিউরিটি স্ট্র্যাটেজি হচ্ছে 2014, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নীতিমালা হচ্ছে 2018, ডিজিটাল নিরাপত্তা আইন হলো 2018। তাহলে একটা আসছে 6-এ, একটা 12-তে, একটা 14-তে আর দুইটা 2018-তে। তারপর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাইবার ইউনিটও রয়েছে, যারা হচ্ছে এই ধরনের ভুক্তভোগীগুলোকে আইনি সহায়তা দিয়ে থাকে। আচ্ছা, ডিজিটাল প্রযুক্তি নিরাপদ ব্যবহার বা কি কি নিরাপদ কৌশল নেওয়া যায় সেই সম্পর্কে জানতে চাইতে পারে পরীক্ষায়। বর্তমানে সাইবার অ্যাটাক, সাইবার হ্যাকিং এই ধরনের জিনিসগুলো বেশি হচ্ছে। তো এটার ক্ষেত্রে আমরা করণীয় কি? 2 ফ্যাক্টর অথেন্টিকেশন অন করে দেওয়া, শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করা,
ডিজিটাল প্ল্যাটফর্মে একই পাসওয়ার্ড সব জায়গায় ইউজ না করা, তারপর কম্পিউটার সফটওয়্যার এবং মোবাইল অ্যাপ্লিকেশনগুলো নিয়মিত আপডেট করা যাতে করে সিকিউরিটি আপডেটগুলো আপ টু ডেট থাকে, সোশ্যাল মিডিয়ায় অতিরিক্ত তথ্য শেয়ার থেকে বিরত থাকা, ব্যক্তিগত গোপনীয় তথ্য, পিনকোড, পাসকোড, তারপর হচ্ছে ওটিপি কোডগুলো কারোর সাথে শেয়ার না করা। অথেন্টিকেশন কি বোঝায়? টু ফ্যাক্টর অথেন্টিকেশন কি ব্যাখ্যা করো। 45 এর প্রশ্ন একটু দেখি। কোনো অ্যাকাউন্ট ব্যবহারকারী পরিচয় যাচাই করার প্রক্রিয়াকে অথেন্টিকেশন বলা হয়। এই ক্ষেত্রে ইমেল আইডি, ফোন নাম্বার, পাসওয়ার্ড, ইউজার আইডি এই ধরনের জিনিসগুলো জানতে চাওয়া হয়। টু ফ্যাক্টর অথেন্টিকেশন বিষয়টা কি? এটা হচ্ছে ডুয়েল ফ্যাক্টর অথেন্টিকেশন বা দুই স্তরে অথেন্টিকেশনটা চেক করা হয়। প্রথমে হচ্ছে তার ইউজার আইডি এবং অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবে। লগ ইন করার পর হচ্ছে তার নির্দিষ্ট একটা ডিভাইসে অথবা মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে। ওটিপিটা হচ্ছে এখানে এন্টার করার সাথে সাথে বা অ্যাক্সেসটা অ্যাকসেপ্ট করার সাথে সাথে তারপর লগ ইন করতে দিবে। ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়েও এই ক্ষেত্রে লগ ইন হয় না যদি কিনা ওই নির্দিষ্ট মোবাইল নাম্বারের ওটিপি বা নির্দিষ্ট ইমেইলের যে মেলটা আসে ওই মেলটাতে রেসপন্স করা না হয়। এরপরে অথেন্টিকেশন এবং অথরাইজেশনের মধ্যে পার্থক্য। 40 BCS আসছে। অথেন্টিকেশন হচ্ছে ব্যবহারকারীর পরিচয় যাচাই করা হয় অথেন্টিকেশনে, আর অথরাইজেশন হচ্ছে কোনো সিস্টেমে ব্যবহারকারীর প্রবেশের অধিকার আছে কিনা তা যাচাই করার প্রক্রিয়া। অথেন্টিকেশন প্রক্রিয়ায় ব্যবহারকারী শনাক্ত করতে তার সম্পর্কে বিস্তারিত যাচাই করা হয়। সাধারণত পাসওয়ার্ড এবং ইউজার আইডি চাওয়া হয়। আর অথরাইজেশনের ক্ষেত্রে রিসোর্সে প্রবেশকারীর ব্যবহারের অধিকার বা প্রিভিলেজ আছে কিনা সেটা যাচাই করা হয়। অথরাইজেশনের পূর্বে অথেন্টিকেশন করতে হয়, আর অথেন্টিকেশন করা হলে এরপরে অথরাইজেশন যাচাই করা হয়। তার মানে প্রথমে হচ্ছে অথেন্টিকেশন করা হয়, ইউজার আইডি পাসওয়ার্ড চাওয়া হয়। এরপর ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়ার পর তার অথরাইজেশন আছে কিনা বা কোনো একটা কোর্স যদি আমরা চালাই বা কিনি সেই কোর্সটা কি এনরোল করা আছে কিনা সেই জিনিসটা সেকেন্ডে চেক করে। মানে ফার্স্টে অথেন্টিকেশন, তারপর অথরাইজেশন। ফেসবুকে প্রবেশের সময় যে ইমেল আইডি, পাসওয়ার্ড, ফোন নাম্বার দেওয়া হয় সেটা হচ্ছে অথেন্টিকেশনের পার্ট। আর ফেসবুকে প্রবেশের পরে আমরা কি দেখতে পারবো কি দেখতে পারবো না সেটা হচ্ছে অথরাইজেশনের পার্ট। আচ্ছা, ইমেইলের কার্যপ্রণালীর ডায়াগ্রামটা একটু দেখি। এটা পরীক্ষায় আসে নাই, জাস্ট ডায়াগ্রামটা একটু দেখে নাও। আমরা একটা পিসি থেকে একটা মেসেজ লিখে পাঠাবো, সেটা হচ্ছে মেল কিউতে জমা হবে এবং সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল সার্ভার বা এই প্রোটোকলটা ইউজ করে ওটা ইন্টারনেটের মধ্য দিয়ে আবার মেল কিউয়ে চলে যাবে এবং যে রিসিভার যে তার POP3 সার্ভার কি করবে, মেলটা রিসিভ করবে। তাহলে এখানে দুটো বিষয় অ্যাপ্রিলিতে প্রচুর আছে। মেল ট্রান্সফার করার ক্ষেত্রে কোন প্রোটোকল ব্যবহার করা হয় সেটা হচ্ছে SMTP, আর মেল রিসিভ করার জন্য কোন প্রোটোকল ইউজ করা হয় সেটা হচ্ছে POP3। এই POP3 সার্ভারটা হচ্ছে মেলটা রিসিভ করে এবং রিসিভিং এর মধ্য দিয়ে মেসেজটা প্রাপককে দেখায়। আচ্ছা, এটার গঠন কেমন? AYASA, যে কোনো একটা ইমেলের শুরুতে @এর আগে আমরা আমাদের ইউজার নেমটা দিই, এরপর এখানে হচ্ছে ডোমেন নেমটা থাকে, এরপর হচ্ছে .com। তাহলে এটার ডিটেলসটা আমরা যদি দেখি, প্রধানত দুটি অংশ থাকে। @এর চিহ্নের আগের অংশ হলো ইউজার নেম, আগের অংশ হচ্ছে ইউজার নেম, আর পরের অংশটা হলো ডোমেন নেম। তার মানে gmail.comটা হচ্ছে ডোমেন নেম। ইমেলের সুবিধা অসুবিধা নিজেদের মতো করে লিখবো আমরা। SMS এবং ইমেলের মধ্যে পার্থক্য সহজ জিনিস লেখা যাবে। সামাজিক যোগাযোগ মাধ্যম বলতে কি বোঝায়? উদাহরণ সহ উপকারী অপকারী দিক। সামাজিক যোগাযোগ মাধ্যম বা সোশ্যাল মিডিয়া হলো এমন এক ধরনের অনলাইন প্ল্যাটফর্ম ভিত্তিক প্ল্যাটফর্মকে বোঝানো হয় যেখানে ইন্টারনেট প্রযুক্তি ব্যবহার করে তথ্য সরবরাহ, আদান প্রদান এবং পারস্পরিক যোগাযোগ রক্ষা করা যায়, যেমন ফেসবুক, টুইটার, স্কাইপ, ফ্লিকার ইত্যাদি। ওকে, এরপর ফেসবুকের সুবিধা অসুবিধা, ফেসবুকের ব্যবহার। ফেসবুক কি? ফেসবুক হচ্ছে একটি সামাজিক যোগাযোগ ব্যবস্থা, যেটা ওয়েবসাইট যেখানে বন্ধুত্ব তৈরির পাশাপাশি বার্তা, বিভিন্ন সংবাদ আদান প্রদান, অডিও, ভিডিও ইত্যাদি আপলোড করা যায়, ডাউনলোড করা যায় ইত্যাদি। সুবিধা অসুবিধাগুলো নিজেদের মতো করে বানিয়ে লেখা যাবে। ব্লগ কি? আসতে পারে। ব্লগ হচ্ছে বিশ্বব্যাপী উন্মুক্ত একটি ইন্টারনেট ভিত্তিক প্রকাশনা। যিনি ব্লগ করেন তাকে ব্লগার বলা হয়। ব্লগের মাধ্যমে একজন ব্লগার তার ভালো লাগা, মন্দ লাগা, অভিজ্ঞতা, যে কোনো ধরনের আর্টিকেল ইত্যাদি প্রকাশ করতে পারেন, আর ব্যবহারকারীরা সেখানে তাদের মন্তব্য করতে পারেন। ভিডিও কনফারেন্সিং কি? অনলাইন প্ল্যাটফর্ম ইউজ করে যখন আমরা ভিডিও মাধ্যমে আমরা কথা বলি, যেমন স্কাইপ, ভাইবার, জুম, গুগল মিট, এগুলো ইউজ করে আমরা যখন কথা বলি তখন এটাকে ভিডিও কনফারেন্সিং বলে। ডাটা কমিউনিকেশনের ট্রান্সমিশন মিডিয়া দুই ধরনের, একটা হচ্ছে ওয়্যার গাইডেড বা গাইডেড মিডিয়া, একটা হচ্ছে তারবিহীন বা আনগাইডেড বা ওয়্যারলেস মিডিয়া।
তার মাধ্যম হচ্ছে টুইস্টেড পেয়ার কেবল, কোএক্সিয়াল কেবল, অপটিক্যাল ফাইবার কেবল, আর তারবিহীন হচ্ছে রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, ইনফ্রারেড। একই প্রশ্নটা আবার আসছে। আর এখানে প্রথমে জিজ্ঞেস করছে ট্রান্সমিশন মিডিয়ার কাজ কি। ট্রান্সমিশন মিডিয়ার কাজ হচ্ছে ডাটাকে এক স্থান থেকে অন্য স্থানে বা এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে স্থানান্তর করা। বা এই কথাগুলো একই আসছে। আচ্ছা, কোএক্সিয়াল কেবল কি? কোএক্সিয়াল কেবল হচ্ছে দুটি পরিবাহী ও অপরিবাহী পদার্থের সাহায্যে এই কেবল তৈরি করা হয় ভেতরের পরিবাহীকে আচ্ছাদিত করার জন্য এবং বাহিরে পরিবাহী থেকে পৃথক রাখার জন্য মাঝখানে অপরিবাহী পদার্থ থাকে। তার মানে ভেতরে থাকে কপার ওয়্যার, এই যে মাঝখানের এটা হচ্ছে কপার ওয়্যার, এটার উপরে থাকে একটা ইনসুলেশন, ইনসুলেশনের উপর আবার থাকে কপার মেশ, আর লাস্টে থাকে একটা আইসোলেটর বা ইনসুলেটর। তার মানে এখানে দুইটা ইনসুলেটর, একটা ভেতরে আর একটা বাইরে। এখানে কপার ওয়্যার থাকে আর বাইরে থাকে 3 নাম্বার লেয়ারে থাকে কপার মেশ। টুইস্টেড পেয়ার কেবল হচ্ছে এখানে দুইটা কেবল টুইস্ট করা থাকে, একটা সাদা একটা কালো অথবা একটা লাল একটা কালো, এভাবে করে একটার সাথে একটা তার পেঁচানো থাকে। দুইটি পরিবাহী তারকে পরস্পর সুষমভাবে পেঁচিয়ে টুইস্টেড পেয়ার কেবল তৈরি করা হয়। পেঁচানো তার দুটিকে পৃথক করে রাখার জন্য এদের মাঝে অপরিবাহী পদার্থ ব্যবহার করা হয়। ফাইবার অপটিক কেবল। ফাইবার অপটিক কেবল হচ্ছে একটি ডাইইলেকট্রিক পদার্থ দিয়ে তৈরি, খুব সরু নমনীয় কাঁচতন্তুর আলোক নল যা আলো নিবন্ধনকরণ এবং পরিবহনে সক্ষম। ভিন্ন প্রতিসরণাঙ্কের ডাইইলেকট্রিক পদার্থ দিয়ে অপটিক্যাল ফাইবার গঠিত হয়। আর এখানে 3টা অংশ থাকে, একটা হচ্ছে কোর, ক্ল্যাডিং, আর একটা হচ্ছে জ্যাকেট। জ্যাকেট মানে হচ্ছে বাইরের আউটার লেয়ারটা, আর ক্ল্যাডিং হচ্ছে বাহিরের স্তর কাচের তৈরি যা কোর থেকে নির্গত আলোক রশ্মিকে প্রতিফলিত করে তা পুনরায় কোরে ফেরত পাঠায়। এই স্তরটাকে ক্ল্যাডিং নামে পরিচিত। রেডিও হচ্ছে 1 মিটার থেকে 10 কিলোমিটার পর্যন্ত তরঙ্গদৈর্ঘ্য, আর মাইক্রোওয়েভের ক্ষেত্রে হচ্ছে 1 মিলিমিটার থেকে 1 মিলিমিটার পর্যন্ত। তার মানে মাইক্রোওয়েভের তরঙ্গদৈর্ঘ্যটা অনেক ছোট, আর রেডিও ওয়েভের তরঙ্গদৈর্ঘ্যটা বড়, তুলনামূলকভাবে অনেক বড়। আর রেডিও ওয়েভের উৎস হচ্ছে রেডিও বা টিভি ট্রান্সমিটার, আর মাইক্রোওয়েভটা হচ্ছে মাইক্রোওয়েভ ট্রান্সমিটার উৎস। ডিটেক্টর হচ্ছে অ্যান্টেনা ডিটেক্ট করে রেডিও ওয়েভকে, আর মাইক্রোওয়েভ রিসিভার মাইক্রোওয়েভকে ডিটেক্ট করে। ব্যবহারের ক্ষেত্র, রেডিও ওয়েভ ব্যবহার করা হয় যোগাযোগের ক্ষেত্রে, আর মাইক্রোওয়েভ ব্যবহার করা হয় জ্যোতির্বিজ্ঞান, শিল্প ইত্যাদি কাজে। ব্যবহার হচ্ছে যেমন আরেকটা ব্যবহার, যেমন টিভির সিগন্যাল, এমআরআই যন্ত্রে ইত্যাদিতে রেডিও ওয়েভ ব্যবহার করা হয়ে থাকে। ওয়াইফাই, মোবাইল ফোন সিগন্যাল, মাইক্রোওয়েভ এগুলোতে মাইক্রোওয়েভ ইউজ করা হয়। হটস্পট কি? হটস্পট হচ্ছে এক ধরনের ওয়্যারলেস নেটওয়ার্ক যা মোবাইল থেকে শুরু করে বিভিন্ন কম্পিউটার ডিভাইস ইত্যাদিকে ইন্টারনেট সংযোগ ব্যবহার করা হয়ে থাকে। হটস্পট প্রযুক্তি হলো ব্লুটুথ, ওয়াইফাই, ওয়াইম্যাক্স ইত্যাদি। ব্লুটুথ কি? ব্লুটুথ হলো তারবিহীন পার্সোনাল এরিয়া নেটওয়ার্কে স্বল্প দূরত্বে ডাটা আদান প্রদানের জন্য ব্যবহৃত হয়ে থাকে। সাধারণত 10 থেকে 100 মিটার পর্যন্ত হয়ে থাকে এদের রেঞ্জ। আর 2.4 গিগাহার্টজের বা 2.24 বা 2.4 গিগাহার্টজের ফ্রিকোয়েন্সিতে এটা কাজ করে। আর স্ট্যান্ডার্ড হলো IEEE 802.15। তারপরে এটা ওয়্যারলেস প্যান বা ডাব্লিউ প্যান তৈরিতে এটা ব্যবহৃত হয়ে থাকে। এই হচ্ছে ব্লুটুথ। সুবিধা অসুবিধাগুলো নিজেদের মতো করে লেখা যাবে। ওয়াইফাই, ওয়াইম্যাক্স এদের ক্ষেত্রে একটু দেখি, তিনজনের পার্থক্যটা দেখি। ওয়াইফাই এর ক্ষেত্রে হলো 802.11, আর ব্লুটুথের ক্ষেত্রে হচ্ছে 15, ওয়াইম্যাক্স এর ক্ষেত্রে হচ্ছে 16। এগুলো হচ্ছে ওদের স্ট্যান্ডার্ড। আর ফ্রিকোয়েন্সি হচ্ছে ব্লুটুথের ক্ষেত্রে 2.45, আর ওয়াইফাই এর ক্ষেত্রে হচ্ছে 2.4 থেকে 5, ওয়াইম্যাক্স এর হচ্ছে 2 থেকে 66। গতির ক্ষেত্রে ব্লুটুথের গতি 0.72 থেকে 25 Mbps, ওয়াইফাই এর ক্ষেত্রে 11 থেকে 200 Mbps, আর ওয়াইম্যাক্স এর ক্ষেত্রে 1000 Mbps বা 1 Gbps পর্যন্ত। এখানে এভাবে টু দ্য পয়েন্টে ইনফরমেশনগুলো না লিখে এভাবে লেখা যায়। ব্লুটুথের স্পিড সবচেয়ে কম, ওয়াইফাই এর স্পিড তুলনামূলকভাবে বেশি, ওয়াইম্যাক্স এর স্পিড সবচেয়ে বেশি। রেঞ্জের ক্ষেত্রেও একই কথা, ব্লুটুথের রেঞ্জ অনেক কম, সবচেয়ে কম, ওয়াইফাই তুলনামূলকভাবে বেশি, আর ওয়াইম্যাক্স হচ্ছে সবচেয়ে বেশি রেঞ্জ। ব্লুটুথ ইউজ করা হয় পার্সোনাল এরিয়া নেটওয়ার্কে, ওয়াইফাই ইউজ করা হয় লোকাল এরিয়া নেটওয়ার্কে, আর ওয়াইম্যাক্স ইউজ করা হয় মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্কে। ওয়াইফাই অ্যাক্সেস পয়েন্ট বলতে কি বোঝানো হয়? এটি হচ্ছে একটি হার্ডওয়্যার কম্পোনেন্টকে বোঝানো হয় যার মাধ্যমে তারযুক্ত নেটওয়ার্কের সাথে তারবিহীন ডিভাইসের সংযোগ সাধন করা হয়।
তারযুক্ত নেটওয়ার্কের সাথে তারবিহীন ডিভাইসের সংযোগ সাধন করা হয়। তারপর কম্পিউটার নেটওয়ার্কে ইনফরমেশন প্রবাহে ব্যান্ডউইথ বলতে কি বোঝায়? এর একক কি? ব্যান্ডউইথ হচ্ছে প্রতি সেকেন্ডে যে পরিমাণ ডাটা এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হয় তাকে ব্যান্ডউইথ বলে, বা ডাটা স্থানান্তরের হারকেই ব্যান্ডউইথ বলে। আর ব্যান্ডউইথ সাধারণত বিট পার সেকেন্ডে হিসাব করা হয়। এই ক্ষেত্রে কিলোবাইট পার সেকেন্ড, মেগাবাইট পার সেকেন্ড, গিগাবাইট পার সেকেন্ড এই ধরনের এককগুলো ব্যবহার করা হয়ে থাকে। ডাটা ট্রান্সফারের গতির উপর ভিত্তি করে ব্যান্ডউইথকে 3 ভাগে ভাগ করা যায়: ন্যারো ব্যান্ড, ভয়েস ব্যান্ড, ব্রডব্যান্ড। এদের একটা টেবল থাকলে ভালো হতো। ন্যারো ব্যান্ডের ক্ষেত্রে 45 থেকে 300, আর ভয়েস ব্যান্ড হচ্ছে সর্বোচ্চ 9600 বিট পার সেকেন্ড। ব্রডব্যান্ডের ক্ষেত্রে 9600 থেকে একদম এমবিপিএস হতে অত্যন্ত উচ্চ পর্যায়ে চলে যায়, মানে সবচেয়ে বেশি হচ্ছে ব্রডব্যান্ডে। আর ন্যারো ব্যান্ডের ক্ষেত্রে সাধারণত টেলিগ্রাফিতে উক্ত ব্যান্ডকে ব্যবহার করা হয়, মানে মেসেজ পাঠানোর জন্য। ভয়েস ব্যান্ডটা ব্যবহার করা হয় মূলত কথা বলার জন্য। তারপর হচ্ছে কম্পিউটার থেকে প্রিন্টারে ডাটা স্থানান্তরের ক্ষেত্র, তারপর কার্ড রিডার থেকে কম্পিউটারে ডাটা স্থানান্তরের ক্ষেত্রে ভয়েস ব্যান্ড ইউজ করা হয়। আর ব্রডব্যান্ড হচ্ছে স্যাটেলাইট কমিউনিকেশন বা মাইক্রোওয়েভ কমিউনিকেশনে ব্রডব্যান্ডটা ইউজ করা হয়। আর সাধারণত কোএক্সিয়াল কেবল, অপটিক্যাল ফাইবার কেবল দ্বারা ব্রডব্যান্ডে ডাটা স্থানান্তর বা ট্রান্সমিশনের জন্য ব্যবহৃত হয়ে থাকে। আচ্ছা, তাহলে আমরা নেক্সট পর্বে টপিক 6 নিয়ে পড়বো। টপিক 6 এ মূলত ভিস্যাট, মোবাইল টেলিফোন সিস্টেম, তারপর হচ্ছে B2B, B2C ইত্যাদি ধরনের স্মার্টফোন, জিপিএস সিস্টেম, স্যাটেলাইট কমিউনিকেশন এগুলো সম্পর্কে দেখব। ধন্যবাদ।